হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7-এর রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের একটি ইংরেজির মডেল সেট সলভ করব। ঠিক আছে, তো সেটা হচ্ছে 11 নম্বর স্কুলের ইংরেজি মডেল সেটটা। তো সেটা আমি সলভ করব, আর তার সাথে সাথে এটাকে সম্পূর্ণভাবে ডিসকাশন করব। এর প্রশ্ন উত্তর, এর যে বাংলা অর্থ, সব কিছুই কিন্তু ডিসকাশন আমি করব। তো তাহলে তোমরা জানো, প্রথমে যে সিনটা থাকে, একটা সিন দেওয়া থাকে, তো সেই সিনটা দেখলেই বুঝতে পারবে এটা কোথা থেকে, একটা লাইন পড়লেই বুঝতে পারবে। দ্য কিং অফ কিংস এম্পেরার আকবর, তার মানে দ্য রিডল থেকে দেওয়া হয়েছে। তো এটা কি বলছে বাংলাটা আমরা একটু পড়ি, তারপরে আমরা প্রত্যেকটা প্রশ্ন ডিসকাশন করব, আলোচনা করব, আর তার সাথে সাথে তার উত্তরগুলো করব। ঠিক আছে? তো দ্য কিং অফ কিংস এম্পেরার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। ঠিক আছে, তো এম্পেরার আকবর, সম্রাট আকবরের কথা বলা হচ্ছে। তিনি কিনা রাজাদের রাজা ছিলেন আর ভারতে রাজত্ব করেছিলেন। আর্ট, সায়েন্স, লিটারেচার আর মিউজিক, এই চারটি বিষয় কিন্তু তিনি ভালোবাসতেন, এর প্রেমিক ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলছে, ওয়ান ডে অন আ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। একদিন সকালবেলা, খুব মনোরম সকালবেলা, সেই সময় তিনি তার বিশাল যে বাগানটা, সেই বাগানে তিনি হাঁটছিলেন। ঠিক আছে, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার ওই যে বাগানটা, সেই বাগানের মধ্যে কি সারি সারি করে গাছ গাছ আছে। কী সব গাছ? যে গাছগুলো থেকে কিনা ওই সাম্রাজ্যের সবচেয়ে রসালো এবং সবচেয়ে সুস্বাদু ফলগুলো উৎপন্ন হতো। ঠিক আছে, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। আর কি, তার বাগানে সমস্ত আকার আকৃতির ফুল কিন্তু ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। আর তার কাছে ছিল কে? তার সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে প্রিয় যে মন্ত্রী, তার নাম ছিল বীরবল। তিনি কিনা আকবরের সাথে ছিলেন। ঠিক আছে, but the great Emperor Akbar did not have peace of mind, the quality without which no one, not even the King of Kings, can appreciate beauty. কিন্তু সম্রাট আকবর, তার মনে কোনো শান্তি ছিল না, মানসিক শান্তি তার ছিল না। সেই একটিমাত্র বৈশিষ্ট্য যেটা ছাড়া কিনা রাজাদের রাজা পর্যন্ত সৌন্দর্যকে কিন্তু উপভোগ করতে পারবে না। মানে কি বলছে, ওই একটি বৈশিষ্ট্য, মানসিক শান্তি যদি না থাকে, সেটা সাধারণ মানুষ কেন, রাজাদের রাজা পর্যন্ত কিন্তু এই সৌন্দর্যকে যে উপভোগ করা, সেটা কিন্তু তিনি করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট কি বলছে, ওয়াইজ বীরবল নোটিসিং দিস। বীরবল অত্যন্ত জ্ঞানী ছিলেন, ওয়াইজ কথাটা মানে জ্ঞানী। তিনি এটা লক্ষ্য করেছিলেন। আস্ট আকবর, আকবরকে তিনি জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভলিং ইউ। বলছে, ও মহান এবং শক্তিশালী রাজা, কোন জিনিসটা আপনাকে এত চিন্তায় ফেলেছে? ট্রাভলিং মানে চিন্তায় ফেলে দেওয়া। ঠিক আছে, চিন্তিত হওয়া বা চিন্তায় ফেলে দেওয়া। You do not seem to be your usual self, for my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আপনার স্বাভাবিক অবস্থায় আছেন। ইউজুয়াল সেলফ কথাটা মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম অফ দিস আর্থ হ্যাজ এভার সিন। অর্থাৎ পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে সৌন্দর্যটা, সেটা কিন্তু উপভোগ করতে তিনি ব্যর্থ হচ্ছেন। আর সেটা দেখেই কিন্তু বীরবল এটা লক্ষ্য করেছিলেন। লক্ষ্য করেই তিনি কিন্তু আকবরকে জিজ্ঞেস করলেন যে আপনাকে কিন্তু আপনার স্বাভাবিক অবস্থায় লাগছে না, আপনাকে কিছু একটা তো চিন্তায় ফেলেছে, কিছু একটা তাড়া করে বেড়াচ্ছে। তো সেটাই হচ্ছে বীরবল আকবরকে জিজ্ঞেস করেছিলেন। ঠিক আছে, তো এই যে এই পোর্শনটা রিডেল থেকে দেওয়া হয়েছে, আর এটা সবাই পড়েছো তোমরা। এবার এর যে প্রশ্ন উত্তরগুলো আছে, সেগুলো এক এক করে আমরা সলভ করব। তো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন। এটা কি হবে তোমরা জানো, কোন সময় হাঁটছিলেন? ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, ইন দ্য ইভিনিং। তাহলে প্রথমটা হবে ইন দ্য মর্নিং, অত্যন্ত সোজা কোশ্চেন ছিল, ইন দ্য মর্নিং। নেক্সট কোশ্চেন, সেকেন্ড, এম্পেরার আকবর ডিড নট হ্যাভ, আকবরের কি ছিল না? মানি, পিস অফ মাইন্ড, জুয়েলস। পিস অফ মাইন্ড, মানসিক শান্তিই ছিল না। আচ্ছা, 3 নম্বর, 3 নম্বর নেই, সরি, বিয়ের দাগে চলে আসি আমরা। বিয়ের দাগের প্রথম প্রশ্নটা কি বলছে, আকবর নেভার ফেইলড টু এনজয় দ্য বিউটি অফ ড্যাশ। আচ্ছা, কোন জিনিসের সৌন্দর্যটা উপভোগ করতে তিনি ব্যর্থ হতেন না? তাহলে আকবর নেভার ফেইলড টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম
এই যে অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, তাহলে ওই লাইনটা আমরা লিখে দেবো, আকবর নেভার ফেল টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, দ্য গ্রেটেস্ট কিংডম this earth has ever seen. সেকেন্ড কোশ্চেন, বীরবল আস্কড আ কোশ্চেন টু দ্য, বীরবল একটা প্রশ্ন করেছিলেন কাকে, টু দ্য এম্পেরার আকবর, টু দ্য এম্পেরার, সম্রাট আকবরকে তিনি প্রশ্নটা করেছিলেন। লাস্ট কোশ্চেন 3 নম্বরটা, বীরবল ওয়াজ আকবরস, বীরবল আকবরের কে ছিলেন, মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার, তাই না? তাহলে বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড, মোস্ট ট্রাস্টেড and favorite minister. বেদ দাগ হয়ে গেল, এটা তোমরা একটু ভিডিওটা পজ করে খাতায় তুলে নেবে। নেক্সট আমরা চলে যাব সি এর দাগে। কি বলছে, ডেসক্রাইব দ্য ফলোয়িং পার্সন অর থিং, নিচের যে যে মানুষগুলো আছে এম্পেরার আকবর, বীরবল অথবা দ্য গার্ডেন, এটা একটা থিং এর মধ্যে বলছে আর কি। তো এগুলোকে ডিসক্রাইব করতে, বর্ণনা দেওয়ার জন্য, তো প্রথমে আছে এম্পেরার আকবর, তাহলে এম্পেরার আকবরের কি বর্ণনা আমরা পেতে পারি? আমরা জানি এম্পেরার আকবর তিনি রাজাদের রাজা ছিলেন, এখানে বলা হয়েছে, তা এম্পেরার আকবর ওয়াজ দ্য কিং অফ কিংস, তিনি রাজাদের রাজা ছিলেন, তাই না? এটা আমরা পড়েছি। আর কি জেনেছি, যে তিনি ভারতে রাজত্ব করেছিলেন, অ্যান্ড হি রুলড ওভার ইন্ডিয়া, এটা আমরা পড়েছি। আর কি বিসাইডস, এছাড়া কি, বিসাইডস হি ওয়াজ আ গ্রেট লাভার অফ, আর তিনি কি ভালোবাসতেন, গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে এম্পেরার আকবর সম্বন্ধে আমরা লিখলাম, এম্পেরার আকবর ওয়াজ দ্য কিং অফ কিংস অ্যান্ড হি রুলড ওভার ইন্ডিয়া, বা হু রুলড ওভার ইন্ডিয়া এটা করলেও হয়। আচ্ছা, এখানটা আমরা হু রুলড ওভার ইন্ডিয়াই করি। হু রুলড ওভার ইন্ডিয়া, besides he was a great lover of arts, sciences, literature and music। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, বীরবল, বীরবল সম্পর্কে কি লিখবো? বীরবল ওয়াজ আকবর's most trusted and favorite minister and also he was a wise man too, তাই না? তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, তাহলে বীরবল was Akbar's most trusted and favorite minister।
হি ওয়াজ অলসো আ ওয়াইজ ম্যান টু। তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, এটাও আমরা পড়েছি। ওয়াইজ বীরবল বলা ছিল না, ওয়াইজ বীরবল নোটিসিং দিস অ্যান্ড আস্কড আকবর, ও মাই গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাবলিং ইউ, এরকম কিছু একটা ছিল। ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাবলিং ইউ, তাহলে এখানে তার আগে দেখো ওয়াইজ বীরবল বলা হয়েছে। ওয়াইজ কথাটা মানে হচ্ছে জ্ঞানী। তাহলে এটা হয়ে গেল দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্নকে তোমরা একটু পজ করে তুলে নাও। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। চলো 3 নম্বরে দেখো, দ্য গার্ডেনের একটা ডেসক্রিপশন আমাদের দিতে হবে গার্ডেনটা সম্পর্কে। তো দ্য গার্ডেন, বাগানটা কেমন ছিল? বাগানটা বড় ছিল, সেখানে সারি সারি গাছ ছিল, ফলের গাছ, যে ফলগুলো হচ্ছে সবচেয়ে রসালো এবং সবচেয়ে সুস্বাদু। আর সেখানে ফুলেরও গাছ ছিল, ফুল ছিল বিভিন্ন আকৃতি, বিভিন্ন সাইজের। তো সেটা আমরা লিখবো দ্য গার্ডেন। দ্য গার্ডেন was a vast garden, was vast, and they are lined with trees, lined with trees that produced the tastiest and juiciest fruits of the whole kingdom. Whole kingdom. There were also flowers of different shapes and sizes. Shapes and sizes. ঠিক আছে, হয়ে গেছে সিয়ের দাগের প্রশ্ন। এবার আমরা আনসিনে চলে যাব। আনসিনটা আমরা পড়বো, পড়ে একটু বুঝবো, বুঝে তারপর প্রশ্ন উত্তরগুলো করবো। তো কি বলছে দেখো, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দ্য রাইটার অফ গুপি গাইন অ্যান্ড বাঘা বাইন। দেখো, গুপি গাইন এবং বাঘা বাইন এটার নাম আমরা শুনেছি। তো এটার যে লেখক ছিলেন তার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর এর যে নামটা, এনার যে নামটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এই নামটা কিন্তু আমরা সবাই শুনেছি। বলছে ইউ মাস্ট হ্যাভ হার্ড, তুমি নিশ্চয়ই শুনেছো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নামটা। হিজ রিয়েল নেম ওয়াজ কমদারঞ্জন রায়, তার যে আসল নাম ছিল সেটা ছিল কমদারঞ্জন রায়। হি ওয়াজ দ্য সেকেন্ড সন অফ লেট কালীনাথ রয়, স্বর্গীয় কালীনাথ রায়ের দ্বিতীয় পুত্র তিনি ছিলেন। ল্যাটার হি ওয়াজ অ্যাডপ্টেড বাই এ চাইল্ডলেস নেইবার হরি কিশোর অ্যান্ড ওয়াজ রিনেমড অ্যাজ উপেন্দ্র কিশোর। পরবর্তীকালে কি তাকে একটা সন্তানহীন পড়োশি, নেইবার কথাটার মানে হচ্ছে পড়োশি, তিনি হচ্ছে তাকে অ্যাডপ্ট করেছিলেন, অর্থাৎ দত্তক নিয়েছিলেন। অ্যাডপ্ট কথাটার মানে হচ্ছে দত্তক নেওয়া। তার নাম কি ছিল? হরিকিশোর। হরিকিশোর নামের যে পড়োশি তাকে তিনি পরবর্তীকালে দত্তক নিয়েছিলেন, আর তার নাম কি দিয়েছিলেন? উপেন্দ্র কিশোর। তাহলে এটা কিন্তু তার অরিজিনাল নেম ছিল না, অরিজিনাল অর্থাৎ আসল নেম ছিল কমদারঞ্জন রায়। তাকে দত্তক নেওয়ার পরে এই নামটা তাকে দিয়েছিলেন। হি ওয়াজ বোর্ন ইন 1863 অ্যাট মশুয়া ইন মাইমেনসিং, হুইচ ইজ নাও ইন বাংলাদেশ। 1863 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন মশুয়াতে, আর সেটা মাইমেনসিংয়ের মধ্যেই পড়ছে। আর মাইমেনসিংটা যেটা এখন, হুইচ ইজ নাও ইন বাংলাদেশ, যেটা এখন বর্তমান সময়, সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে। হি পাস্ট অ্যাওয়ে ইন 1915, 1915 সালে তিনি মারা যান। হি ওয়াজ দ্য প্রাউড ফাদার অফ সুকুমার রায়, আ গ্রেট নেম ইন বেঙ্গলি লিটারেচার। সুকুমার রায় বাংলা সাহিত্যের ইতিহাসে একটা মহান একটা ব্যক্তি, তার নাম কিন্তু আমরা সবাই চিনি। সুকুমার রায়ের ছড়া আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি।
তো সুকুমার রায়ের কিন্তু তিনি পিতা ছিলেন একজন গর্বিত পিতা, প্রাউড ফাদার বলা হচ্ছে। আর সুকুমার রায়, যেটা বললাম, বাংলা সাহিত্যে কিন্তু তার একটা বিরাট অবদান। তার কিন্তু ছড়া আমরা ছোটবেলা থেকেই, ছড়া কবিতা ইত্যাদি আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়েছি, ঠিক আছে। হিজ গ্র্যান্ডচাইল্ড ওয়াজ সত্যজিৎ রায়, আ গ্রেট ফিল্ম মেকার অ্যান্ড আ ফেমাস রাইটার। তার গ্র্যান্ডচাইল্ড অর্থাৎ প্রপৌত্র যেটা বলা হচ্ছে, আহ, গোদা বাংলায় বলতে গেলে নাতি যেটাকে বোঝায় আর কি। তো সত্যজিৎ রায় হচ্ছে তার নাতি ছিলেন গ্রেট ফিল্ম মেকার। আর সত্যজিৎ রায়কে, তিনি হচ্ছেন একজন মহান ফিল্ম মেকার। ফিল্ম মেকার মানে হচ্ছে যারা সিনেমা বানায়, অর্থাৎ চলচ্চিত্র নির্মাতা বলতে পারো। অ্যান্ড আ ফেমাস রাইটার, আর একটা খুবই খ্যাতিসম্পন্ন একজন লেখক সত্যজিৎ রায়। তাহলে সত্যজিৎ রায়ের বাবা হচ্ছে সুকুমার রায়, সুকুমার রায়ের বাবা হচ্ছে উপেন্দ্র কিশোর অর্থাৎ কমলারঞ্জন রায়, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্যারাটাতে কি বলছে? উপেন্দ্র কিশোর ওয়াজ এ গ্রেট লিটারারি জিনিয়াস। উপেন্দ্র কিশোর একজন সাহিত্যিক প্রতিভাসম্পন্ন ব্যক্তি ছিলেন। হি ডিভোটেড হিমসেলফ, জিনিয়াস কথাটার মানে ওই প্রতিভাসম্পন্ন, আর লিটারারি মানে হচ্ছে সাহিত্যিক, ঠিক আছে। হি ডিভোটেড হিমসেলফ, ডিভোটেড কথার মানে এখানে বলা হচ্ছে নিযুক্ত করা বা নিযুক্ত রেখেছিলেন। তিনি নিজেকে নিযুক্ত রেখেছিলেন কোথায়? টু রাইটিং বুকস অনলি ফর চিলড্রেন, শুধুমাত্র ছোট বাচ্চাদের বই লেখার জন্য তিনি নিজেকে কিন্তু ওই কাজেই নিযুক্ত রেখেছিলেন, মানে ছোট বাচ্চাদের যে বই সেগুলো লেখার জন্য। আর তার কয়েকটা এখানে বইয়ের নাম দেওয়া হয়েছে, দেখো। টুনটুনির গল্প, সেকালের কথা, আর রিড ইভেন নাও উইথ গ্রেট ইন্টারেস্ট বাই চিলড্রেন। বলছে এখনো পর্যন্ত এই যে গল্পগুলো, এই যে টুনটুনির গল্প, সেকালের কথা, এই যে বইগুলো, এই বইগুলো কিন্তু এখনো ছোট ছোট বাচ্চারা খুবই আগ্রহের সাথে এখনো পড়ে। মোরওভার হি পাবলিশড আ চিলড্রেন্স মান্থলি ম্যাগাজিন নেমড সন্দেশ ইন 1913। 1913 সালে তিনি একটা মাসিক, মান্থলি ম্যাগাজিন অর্থাৎ হচ্ছে মাসিক যে পত্রিকাগুলো বেরোয় সেই পত্রিকায় তিনি কিন্তু পাবলিশ করেছিলেন, ঠিক আছে। আর সেটার নাম ছিল হচ্ছে সন্দেশ। সালটা হচ্ছে 1983। এবার এখানে আহ, আমরা পড়লাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার সম্পর্কে, তার যে ছেলে সুকুমার রায় তার সম্পর্কে, আর হচ্ছে সত্যজিৎ রায় সম্পর্কে পড়েছি, ঠিক আছে। তো এখান থেকে এবার কি কি প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু আলোচনা করব, আর তার সাথে সাথে সলভ করব, ঠিক আছে। প্রথমে রিয়েল নেম কি ছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা উপেন্দ্র কিশোর নামটা, সেটা পরবর্তীকালে তাকে দিয়েছিল কে, যিনি হচ্ছে তাকে অ্যাডপ্ট করেছিলেন, মানে দত্তক নিয়েছিলেন, এক নেইবার, পড়োশী। তাহলে রিয়েল নেম ছিল কমদারঞ্জন রায়, কমদা রঞ্জন রায়, এটা তার কিন্তু রিয়েল নেম ছিল, কমদা রঞ্জন রায়, ঠিক আছে। নেক্সট, পপুলার নেম মানে কোন নামে তিনি খ্যাতি পেয়েছিলেন, পরিচিত ছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে আমরা লিখি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে কি বলছে? হিজ গ্র্যান্ডসন মানে ওই যে প্রপুত্র, তাহলে মানে হচ্ছে নাতি। তাহলে হিজ গ্র্যান্ডসন ছিলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায়। বানানগুলো একটু ঠিকঠাক করে দেখতে হবে আমাদের। সত্যজিৎ রায়, ঠিক আছে। 4 নম্বর, হিজ মান্থলি ম্যাগাজিনস নেম, মাসিক যে পত্রিকাটা তিনি পাবলিশ করতেন,
করেছিলেন 1913 সালে। সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল সন্দেশ। তাহলে আমরা লিখবো সন্দেশ, এটাকে আমরা কোটেশনের মধ্যেই দেবো, সিঙ্গেল কোটেশন, সন্দেশ। ঠিক আছে, তাহলে এই চারটে হয়ে গেল, 1 2 3 4। তো চারটে প্রশ্ন হয়ে গেছে। এবার দেখো 5 নম্বর যে প্রশ্নটা, সে 5 নম্বর প্রশ্নটাতে কি বলছে, হিজ মান্থলি ম্যাগাজিন, হিজ অরিজিনাল হোম, হোম মানে আসল যে বাড়িটা সেটা কোথায় ছিল, সেটা আমরা এখানে পড়লাম যে এই যে অরিজিনাল হোম অর্থাৎ এটা হবে হি ওয়াজ বোর্ন ইন 1863 অ্যাট মশুয়া ইন মাইমেনসিং হুইচ ইজ নাও ইন বাংলাদেশ। তাহলে আমরা লিখতে পারি মশুয়া, এটা আমরা লিখবো মশুয়া ইন মাইমেনসিং হুইচ ইজ নাও ইন বাংলাদেশ। এটা আমরা যদি লিখি মশুয়া ইন মাইমেনসিং, কমা দিয়ে নাও ইন বাংলাদেশ। হলো? আচ্ছা, হিজ সান, 6 নম্বর প্রশ্নটা আছে হিজ সান, হিজ সান, ছেলের নাম কি? সুকুমার রায়, সুকুমার রায়। আর 7 নম্বরে হিজ বুকস, কোন কোন বইগুলো তিনি লিখেছেন? টুনটুনির গল্প, সেকালের কথা, প্রত্যেকটা আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব, টুনটুনির গল্প, GOL, টুনটুনির গল্প, সেকালের কথা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আনসিন কমপ্লিট হলো, খুব ইজি আনসিন ছিল। এবার গ্রামারে আমরা চলে যাব। তার আগে এটা একটু তোমরা খাতায় তুলে নাও ভিডিওটা পজ করে। নেক্সট গ্রামার, 4-এর দাগে গ্রামারে কি আছে? আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদেরকে সাবজেক্ট এবং প্রেডিকেটটা আলাদা করতে হবে এই সেন্টেন্সগুলো থেকে। তাহলে এটা ইজিলি আমরা করতে পারবো, আমরা নিচু ক্লাসেও এটা শিখেছি। তো প্রথমেরটা কি বলেছে দেখো, গার্লস আর সিঙ্গিং। তো এখানে সাবজেক্ট আর প্রেডিকেট কি? আচ্ছা, তার আগে একটু বলে দিই, সাবজেক্ট একটা সেন্টেন্সে কোনটা সাবজেক্ট হয়, মানে একটা সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে আমি কিছু বলছি সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টকে উদ্দেশ্য করে যা 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 বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রথম সেন্টেন্সটা ছিল গার্লস আর সিঙ্গিং, এখানে তাহলে সাবজেক্টটা কি হবে? এখানে সাবজেক্ট হবে গার্লস, তাই না? মেয়েরা গান করছে, তাহলে কাদের উদ্দেশ্যে এটা বলা হয়েছে? মেয়েদের উদ্দেশ্যে। আচ্ছা, প্রেডিকেট তাহলে কি হবে? প্রেডিকেট হবে আর সিঙ্গিং, তাদের উদ্দেশ্যে, অর্থাৎ সাবজেক্টকে উদ্দেশ্য করে যা যা বলা হয়েছে সেটাই প্রেডিকেট। তাহলে আর সিঙ্গিং। আচ্ছা, 2 নম্বর দাগ, এখানে কাম ইন বলা হয়েছে, কাম ইন, কাম ইন। এখানে দেখো কোনো রকম কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি, কাম ইন শুধু বলা হয়েছে। বাট এটা যেহেতু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা জানো অ্যাকচুয়ালি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। কাম ইন কথাটার মানে এখানে বলতে চাইছে ইউ কাম ইন। এছাড়া অন্যান্য কিছু হতে পারে, ওপেন দ্য ডোর এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ক্লোজ দ্য উইন্ডো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাবজেক্টটা উহ্য থাকে, বুঝেছো? সাবজেক্টটা উহ্য থাকে, বাট সাবজেক্টটা বেসিক্যালি ইউ মানে তোমাকে এটা বোঝায়। তো এটা একটা জানার বিষয়, তোমরা জেনে রাখো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি উহ্য থাকে
তাহলে অলওয়েজ তোমরা সাবজেক্টে ইউ লিখবে, ঠিক আছে? আর প্রেডিকেট হবে কাম ইন, অর্থাৎ সেন্টেন্সটা হয়ে গেল ইউ কাম ইন, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার 3 নম্বরে কি বলেছে? দ্য লিটল কটেজ গার্ল ওয়াজ 8 years old। এখানে কাকে উদ্দেশ্য করা বলা হয়েছে? দ্য লিটল কটেজ গার্ল, তাহলে সাবজেক্ট হয়ে যাবে দ্য লিটল কটেজ গার্ল। আচ্ছা, আর প্রেডিকেট কি হয়ে যাবে? ওয়াজ 8 years old। হলো। এবার লাস্ট আমরা চলে যাব রাইটিং স্কিল। দেখো এখানে রাইটিংটা কি বলেছে? রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ জু। তুমি একটা জুতে, একটা চিড়িয়াখানাতে তুমি বেড়াতে গিয়েছিলে, তো সেখানে তোমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা নিয়ে তুমি একটা লেটার লিখছো তোমার বন্ধু বা বান্ধবী যাই হোক না কেন। তো এখানে দেখো আমি লেটারটা লিখে দিয়েছি, তোমরা একটু পজ করে তুলে নেবে, ঠিক আছে? ঠিক আছে। তো পার্সোনাল লেটার লেখার সময় আমি আবার অনেক অন্যান্য ভিডিওতেও বলেছিলাম যে ওপরে ডান পাশে তুমি তোমার অ্যাড্রেসটা দেবে, প্রপার অ্যাড্রেস, ভিলেজ, সিটি, পিনকোড, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ঠিক আছে, পুলিশ স্টেশন, এগুলো সমস্ত কিছু দিলে তার নিচে তুমি ডেট দিবে, ডান পাশে ওপরে এটা থাকবে। আর এখানে হচ্ছে স্টার্টিংটা তুমি ডিয়ার ফ্রেন্ডস নেম, এখানে অনেকে আবার ফ্রেন্ডের নামের সাথে তার টাইটেলটাও দিয়ে দেয়, সেটা দেওয়ার কোনো দরকার নাই। শুধুমাত্র তোমার বন্ধু বা বান্ধবী যাকেই তুমি চিঠিটা লিখছো তার শুধু তুমি নামটা দেবে, ঠিক আছে? এবার আমি দেখো এটা লিখেছি, তোমরা এটা একটা তুলে নেবে। আমি একটু বলে দিই কি লিখেছি। লাস্ট সানডে আই ভিজিটেড দ্য জু উইথ মাই পেরেন্টস, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। বলছে আহ, গত রবিবার আমি একটা চিড়িয়াখানা গিয়েছিলাম আমার পেরেন্টস বাবা মার সাথে, আর এটা একটা দারুণ একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। আই স মেনি অ্যানিমালস লাইক লায়ন্স, এলিফ্যান্টস, মাঙ্কিজ অ্যান্ড ডিয়ার। আমি ওখানে অনেকগুলো পশু দেখেছিলাম। তো তার মধ্যে কি কি ছিল? লায়ন্স, এলিফ্যান্টস, মাঙ্কিজ অ্যান্ড ডিয়ার, ঠিক আছে। হরিণ ছিল, বানর বা হনুমান যেটাকে বলতে পারো, এলিফ্যান্টস হাতি, আর লায়ন্স মানে হচ্ছে সিংহ। দ্য মাঙ্কিজ ওয়ার ভেরি প্লেফুল অ্যান্ড দ্য লায়ন্স রোর ওয়াজ এক্সাইটিং। বানরগুলো কি খেলা করছিল, তারা মানে এনজয় করছিল আর কি নিজেদের মধ্যে খেলাধুলো করে। অ্যান্ড দ্য লায়ন্স রোর ওয়াজ এক্সাইটিং, সিংহের যে গর্জনটা এটা খুবই কিন্তু কি বলবো আকর্ষণীয় ছিল, ঠিক আছে, মজাদার ছিল, এটা বলতে চাইছে। আই অলসো স কালারফুল বার্ডস অ্যান্ড রেপটাইলস, বিভিন্ন ধরনের সরীসৃপ যেগুলো হয় সেগুলো দেখেছি, আর রং বেরঙের পাখি। তোমরা জানো চিড়িয়াখানাতে রং বেরঙের পাখি থাকে, কাকাতুয়া, তারপরে আর কি কি হতে পারে, টিয়া পাখি হতে পারে, তারপর মাকাও যেগুলো হয় রং বেরঙের, তাছাড়া বিভিন্ন রকমের পাখি চিড়িয়াখানায় তুমি কিন্তু দেখতে পাবে। দ্য জু ওয়াজ ক্লিন অ্যান্ড ফুল অফ ভিজিটার্স। ওই যে চিড়িয়াখানাটা ছিল সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সেখানে কিন্তু লোকে ভর্তি ছিল যারা ওখানে চিড়িয়াখানাটা দেখতে এসেছিল। আই এনজয়েড দ্য ভিজিট ভেরি মাচ। আমি আমার এই দর্শনটা, আমার এই যে যাওয়াটা, যাত্রাটা যেখানে গিয়েছিলাম সেটা কিন্তু আমি খুবই এনজয় করেছিলাম। আই উইশ ইউ ওয়ার উইথ আস। আর আমার ইচ্ছা হচ্ছিল যাতে তুমিও আমাদের সাথে থাকো। এরপরে ইয়োর্স লাভিংলি ডান দিকে তুমি দেবে ইয়োর নেম, আর এখানে ফ্রেন্ডস অ্যাড্রেসটা পুরোপুরি দেবে। তো এটা পুরোপুরি তোমরা একটু খাতার মধ্যে তুলে নাও বা পজ করে তুলে নেবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের 11 নম্বর মডেলটা। নেক্সট আমি আরেকটা ভিডিওতে 12 নম্বর মডেলটাও কিন্তু সলিউশন করব, ঠিক আছে?